ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে মহারশী নদীর বাঁধে ভাঙন, 4টি ইউনিয়নের কমপক্ষে 50টি গ্রাম প্লাবিত। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত, আহত 5, চালক পালালেও 2টি গাড়ি জব্দ করেছে পুলিশ। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে সোচ্চার ছিল শিশু শিক্ষার্থীরাও, এখনো হাসপাতালে কাতরাচ্ছে আহত খুদেবীররা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পিনলে তখন আমার হাতটা নিয়ে বাইট করে ফেলে বলে তোর ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। 20 বছর পরে জমিনের কাজ করবে, জমিদার কাজ করবে, হাতে ব্যথা দেখলো আমার মনে ব্যথা। শিক্ষক থেকে এমপি, সিরাজগঞ্জের জান্নাত আরা হেনরি নাম জড়িয়েছে হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শেরপুরের ঝিনাইগাতিতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধের 4টে স্থান ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। ভোরের দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টে স্থান ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়ে। ঝিনাইগাতি সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ, পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ বোরো ক্ষেত। বছরে এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও পারে না। পূর্বাসটা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন পর্যন্ত আসে নাই। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্লাবিত পরিস্থিতি কেমন দেখছেন? বাঁধ মেরামতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেবাশিস, আসলে আপনি জানেন যে সকাল থেকে আমরা এখানে আছি, যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় কিন্তু 4টি ইউনিয়নের প্রায় 50টি গ্রাম কিন্তু প্লাবিত। সম্পূর্ণ এখন পানির নিচে নিমজ্জিত। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, কৃষি অফিস, বেশ কয়েকটি অফিস কিন্তু সম্পূর্ণ পানিতে ঢুকে গেছে এবং এখানকার আশেপাশে যে দোকান ঘরগুলো আছে, এখানকার যে বাড়ি ঘরগুলো আছে সবগুলোতে পানি। ইতিমধ্যে সকালে মহারশী নদীর 4টি জায়গায় কিন্তু মহারশী নদীর 4টি জায়গায় কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে এবং সেই 4টি জায়গায় বাঁধ ভেঙে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে এবং 1/2 শতাধিক গ্রাম কিন্তু এখন প্লাবিত হয়েছে। এখানকার ভুয়ো যে আবাদ, সেই আবাদ কিন্তু এখন পানির নিচে চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়রা তাদের সেই বাঁধ মেরামত গুলো চেষ্টা করছে, কিন্তু পানির জোর কিন্তু এতটাই বেশি যে এখানে আসলে তাদের এই সনাতন পদ্ধতি দিয়ে এই বাঁধ মেরামত করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এখানকার প্রত্যেকটি দোকান ঘরে কিন্তু পানি উঠেছে এবং মূল যে সড়কটি শেরপুর ঝিনাইগাতি যে সড়কটি, সেই সড়কে পানি ওঠার কারণে কিন্তু এখানে বাস চলাচল আপাতত বন্ধ আছে এই সড়কটি দিয়ে। এবং আমরা যতটুকু দেখেছি যে এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পুরো সড়কটাই কিন্তু পানির নিচে নিমজ্জিত। দেবাশিস, আরেকটি বিষয় বলে রাখি, এখানে যে মহারশী নদীর যে দুর্বল বাঁধ, সেই বাঁধগুলো কিন্তু প্রতি বছরই ভাঙে এবং যে কারণে কিন্তু এই ঝিনাইগাতিতে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। এবং আসলে পরিতাপের বিষয় হলো বৃষ্টি কিন্তু এখনো থেমে থেমে চলছে। বৃষ্টি যদি আরো বাড়ে তবে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করবে। ধন্যবাদ উজ্জ্বল আমাদের সাথে যুক্ত হবার জন্য। টাঙ্গাইলের কালীহাতিতে বাস ট্রাকের সংঘর্ষে 4 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন 5 জন। গত রাত 1টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে এই ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, ময়মনসিংহগামী ক্রাউন পরিবহনের বাসটি লিংক রোডে পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। আহত 7 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, পরে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাস ও ট্রাকের চালক। 2টি যানই জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে প্রথম দল হিসেবে বিএনপির সঙ্গে সংলাপ করবে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া কাতার ও মালদ্বীপের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছে বলেও জানান তিনি। বৈঠকে শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়ে আলোচনা ছাড়াও চূড়ান্ত হয়েছে রপ্তানি নীতি। তিনি আরও জানান, শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে জানানো হয়, অবসরের প্রস্তুতির অংশ হিসেবে 6 কূটনীতিককে দেশে ফিরে আসতে বলা হয়েছে। বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো, যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই টার্ম তারা কমপ্লিট করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা, সফররাজ হোসেনকে পুলিশ সংস্কার, বিচারপতি শাহ আবু নাইমকে বিচার বিভাগ, ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন ও আব্দুল মুঈদ চৌধুরীকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে। এখন শুধু বাকি আছে একটি সংবিধান সংস্কার কমিশনের গেজেট প্রকাশ। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। এতে খরচ হবে $2 লাখ। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে করা হাসিনা পুত্রের এই চুক্তি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গ্রেফতার করা হয় বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাকে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার $2 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন তিনি। মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে, যাতে দেখা যায় স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন সজীব ওয়াজেদ জয়। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য চুক্তি হয়। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। ওয়াজেদ ইনকর্পোরেশনের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জয়। ক্রিশ্চিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রেকের নেতৃত্বে এই লবিস্ট ফার্মের সাথে সম্পৃক্ত রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন তারা। বিএনপি শাসনামলে জঙ্গিবাদ ইস্যুকে কেন্দ্র করে এর আগে 2004 সালে লবিস্ট নিয়োগ করেন সজীব ওয়াজেদ জয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিল না খুদে সদস্যরা। বয়স বেশি না হলেও দেশের প্রতি ভালোবাসা থেকে আন্দোলনে যোগ দিয়েছিল এই খুদে বীর সেনানীরা। ভয়াল সেই দিনের কথাই জানিয়েছেন নিটোর হাসপাতালে চিকিৎসারত 2 খুদে শিক্ষার্থী। কিভাবে পুলিশ আনসার বাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছে জানিয়েছে তাও। বিস্তারিত লামিয়া তিথির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন। একটি মানুষকে দমাতে ঠিক কতগুলো গুলির প্রয়োজন পড়ে সেটি কি জানা আছে কারো? হয়তো নেই। তবে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ঠেকিয়ে রাখতে ছোড়া হয়েছে অসংখ্য গুলি। বিজয়ের দিনে ঘটে যাওয়া সেই বীভৎস ঘটনার বর্ণনা দিলেন 14 বছরের শিক্ষার্থী মোহাম্মদ নিশাত। বিজয় উল্লাস করতে গিয়ে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে নিশাতের হাতে পাড়া দিয়ে এক এক করে 60টি ছড়রা গুলি ছোড়ে আনসার সদস্য। গুলির হাত থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য লুকিয়েছিল সড়কের বাথরুমেও, কিন্তু হয়নি শেষ রক্ষা। দেখে স্কুল ড্রেসের প্যান্ট পিনতে, তখন আমার হাতটা নিয়ে পায়ের তলে ফেলে বলে তোর ছাত্র এই কথা বলে হাতে গুলি করে। সেটা থেকে আমার মামা মানে যে ধরছে তাকে ধাক্কা মারছে, তখন তাই আমার মামার কোনো গুলি করে। এদিকে নিটোর হাসপাতালের আরেক বিছানায় কাতরাচ্ছে 12 বছর বয়সী আফসার হোসেন।
নোয়াখালীর সুবর্ণচর এলাকার ইসলামিয়া মাদ্রাসার ৪র্থ শ্রেণীর এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই ছিল সরব। বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় আজিমপুর থানার সামনে। 20 বছর পরে জহিনের কাজ করবে, জহিনদার কাজ করবে, হাতে ব্যথা দেখলো, আমার মনে ব্যথা। দেশের প্রতি ভালোবাসা থেকেই আন্দোলনে নেমেছিল আফসার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলার আসামি সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ব্যবসায়ী হলেও তাকেই খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় সে সময় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। তার সময়ে ধান, চাল, গম সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পায়। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গত রাত 1টার দিকে কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে। 2019 সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে রাজধানীর একটি বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। 2015 সালে থেকেই টানা 2 মেয়াদে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মিলন। একজন স্কুল শিক্ষক থেকে সংসদ সদস্য নাম জড়িয়েছেন হলমার্ক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে, গড়েছেন সম্পদের পাহাড়। বলছি সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির কথা। স্বামী সহ গ্রেপ্তারের পর রিমান্ডে আছেন তিনি। অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু। জড়িয়ে পড়েন রাজনীতিতে। ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। অংশ নেন 2008 সালের নির্বাচনে। হলফনামায় দেখান প্রায় 6.5 লাখ টাকার সম্পত্তি। যদিও নির্বাচনে পরাজিত হন হেনরি। 2001 সালের 1 জুলাই থেকে এমপিওভুক্ত হন। 2008 সালে পার্লামেন্টে যখন পার্লামেন্ট নির্বাচন করেন, নির্বাচনের সময় ছুটি নেন। ছুটি নেওয়ার পরে আর তিনি বিদ্যালয়ে ফিরে আসেন না, জয়েন করেন নাই। সেই হাটটাই ঘুরিয়ে দেয় হেনরির ভাগ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় সোনালী ব্যাংকের পরিচালক পদ উপহার পান তিনি। জড়িয়ে পড়েন হলমার্ক কেলেঙ্কারিতে। ব্যাপক বিতর্ক তৈরি হলেও পার পেয়ে যান। এরপর বিদ্যুৎ প্রকল্পের একক ঠিকাদারি সহ গড়ে তোলেন দুর্নীতির সাম্রাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সোনালী ব্যাংকের পরিচালক করেছিলেন। সেখান থেকে এই পরিচালক হওয়ার পরেই তিনি যেন যে আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। কালো টাকা থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে অবৈধ ক্ষমতার অপপ্রয়োগ থেকে শুরু করে অপরাধ বলতে যা কিছু বোঝায়। আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পেয়ে যান আওয়ামী লীগের মনোনয়ন। এবার হলফনামায় 51.98 লাখ টাকার বিবরণ দেন। ভোটে জয়ীও হন। প্রভাব খাটিয়ে স্বামী শামীম তালুকদার লাবুকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানোর অভিযোগ আছে সাবেক এমপির বিরুদ্ধে। সিরাজগঞ্জে করেছেন সম্পদের পাহাড়। লক্ষ লক্ষ কোটি টাকা আরও ব্ল্যাক মানি রয়ে গেছে। যে ব্ল্যাক মানি সে হোয়াইট মানি করতে যাওয়ার সুযোগ পায়নি সঙ্গত কারণে, পারিপার্শ্বিকতার কারণে। তখন সে কী করছে, এই টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে। অল্প দিনে যে বিঘাকে বিঘা জমি কিনেছে, এটা সরকারের নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনে 3 জনকে হত্যার ঘটনায় হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন 2 জন। গেল 30 সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন হেনরি। 7 দিনের রিমান্ডে আছেন তারা। আদালত কিন্তু আবার তাকে রিমান্ডে, এই মামলায় আবার রিমান্ডে নিতে পারে। অবৈধ অস্ত্র কোথা থেকে উদ্ধার, কে যোগান দিল, কার অর্থের বিনিময়ে অর্থটা অবৈধ অস্ত্র ক্রয় করা হলো। এরই মধ্যে হেনরি ও তার স্বামীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পাশাপাশি জব্দ হয়েছে তাদের ব্যাংক হিসাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আর কদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চট্টগ্রামে মণ্ডপে তোলার আগে প্রতিমা তৈরির ধুম পড়েছে কারখানায়। প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি দিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের।
15 বছর আগে চট্টগ্রামের গোয়ালপাড়ার কারখানায় প্রতিমা তৈরিতে হাতেখড়ি হয়েছিল তুলসী রঞ্জন পালের। সময়ের পরিক্রমায় তিনি এখন পাকা কারিগর। প্রতিমা তৈরির পাশাপাশি দেখাশোনা করেন কারখানার সব কাজ। হাঁস, পেঁচা, ময়ূর এইগুলি চক্ষুদান করি, তারপরে চুল ভাঙি। আমার যে খুঁটিনাটি কাজ এটার ভিতরে অন্য কোনো কারিগর আসে না আর আসবেও না, জানে বলে ওগুলো দাদুই ক্যাপচার করে। দুর্গোৎসব শুরুর বাকি আর মাত্র কদিন, তাই চট্টগ্রামে ধুম পড়েছে প্রতিমা তৈরিতে। সব কারখানায় দিনে রাতে সমানে ব্যস্ত কারিগররা। পূজার লাস্ট মুহূর্তের কাজ চলতেছে, কাজের চাপ একটু বেশি। যত দিন যায় তত কাজের ব্যস্ততা বেশি, কারণ পুজোর তো বেশি দিন নাই, এই কারণে ব্যস্ততা দিন দিন বাড়েই। ঘুম যাওয়ার সম্ভাবনা মানে সময়টাও পাই না, যাতে মানুষের সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। কাজের চাপ আছে আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে, কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে। খড়মাটি দিয়ে অবয়ব তৈরির কাজ অনেকটা শেষ। এখন শেষ মুহূর্তে খুঁটিনাটি কাজের পাশাপাশি দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ। প্রতিমা দর্শনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্ত পূজারীরা। মাকে তো অনেক ভালোবাসি, আমরা এবারে আসলাম প্রতিমা দেখতে, আমার থেকে খুবই ভালো লাগছে। এবারে আসছি, প্রতি বছরই আসা হয় প্রতিমা দেখতে, খুবই দেখতে ভালো লাগে। নানা সীমাবদ্ধতার কারণে এই শিল্প থেকে সরে যাচ্ছেন পুরনো অনেক কারিগর। সরকারের সুনজর চান তারা। আগামীতে মনে হয় যে এই শিল্পের মধ্যে আরও অনেক পরিবর্তন আসবে। অনেকে হয়তো বা কাজের পরিসর ছোট করে ফেলবে, অনেকে হয়তো বা করবেও না। সরকার থেকে কোনো একটাই থাকে, বড় ধরনের একটাই থাকে, আমার সাহায্য সহযোগিতা করলে ওরকম একটাই পাইলে আমরা আমাদের এই শিল্পটা আগে এগিয়ে নেওয়া যেত। এবছর চট্টগ্রাম মহানগরে 292টি এবং 15 উপজেলায় 2000-এর বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইসরায়েলে অস্ত্র সরবরাহের গতি বাড়াতে বাইডেনকে চিঠি দিয়েছেন আমেরিকার রিপাবলিকান আইন প্রণেতা মাইকেল ম্যাককল। প্রায় 200 পাউন্ড বোমাসহ সকল অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ অনতিবিলম্বে নিশ্চিত করতে বাইডেনকে তাড়া দেন তিনি। বলেন, মিত্রদেশকে সহায়তায় দ্রুত অস্ত্র সরবরাহ জরুরি হয়ে পড়েছে। মাইকেল ম্যাককল আরও জানান, 4 মাসেরও বেশি সময় ধরে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে একাধিক শিপমেন্ট, যা পাঠানো হবে ইসরায়েলে। এই অস্ত্র ব্যবহার করে গাজা ও লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘনমূলক কাজ করা হবে বলে শঙ্কা আন্তর্জাতিক মহলের। লেবাননে চলমান আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা, এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ইমরান রেজা গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে সাধারণ লেবানিজদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বানও জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের উপরও জোর দেন ওই কর্মকর্তা। জাতিসংঘে বেসামরিকদের সহায়তায় লেবানন সরকারের পক্ষ হয়ে $42.5 কোটি অনুদানের সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।